ভারত নয়, বাংলাদেশ এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। কয়েকটা কারণ বললে আপনি বুঝতে পারবেন। ভারত সেই সব অনেক আগে থেকেই বাংলাদেশকে ওই সেক্টরে সচেতন করার চেষ্টা করেছে। নিউজ দেখলাম, জাতিসংঘ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নিরাপত্তামূলক একটা নির্বাচন চান। অংশগ্রহণমূলক হতে গেলে ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি হতে গেলে আপনার আওয়ামী লীগের দরকার। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুর একই, তার মধ্যে আবার ব্রিটিশ যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার অবস্থাও একই রকম। তিনি আবার ভারতে গিয়েছেন তারেক রহমানের সাথে কথাবার্তা বলে, এবং আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোর মতামতও একই রকম। তার নির্বাচনজনিত একটা ঘাবলা ইতিমধ্যে লেগে গিয়েছে, কারণ ইতিমধ্যে ডক্টর ইউনূসের বক্তব্য সেটি অনেকটাই স্পষ্টভাবে প্রতীয়মান হয়। কারণ তিনি হঠাৎ করে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বিষয়ে কথা বলেন, তারপরে তার সচিব ডক্টর শফিকুর রহমান তিনিও কথা বলেন। আবার দেখলাম আর একজন নারী উপদেষ্টা তিনিও বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায় নেই। তার নিশ্চিত তার পেছনে কিছু একটা ঘটনা ঘটেছে, না হলে তো এরকম কথা বলার কথা নয়। যাক, এই কারণে অস্থিরতা আছে, যে কোনো সময় একটা আওয়ামী ঝড় উঠতে পারে, এটা একটা অনুমেয় বা উপলব্ধি করা যায়। আর বর্তমান সময়ে আওয়ামী ভোটের উপরে নির্ভর করছে, এই ভোটারদেরকে নিয়েই টানাটানি ছেঁড়াছিড়ি হেফড়াফড়ি হচ্ছে, আপনারা দেখেছেন। পাশাপাশি আপনার আরও বেশ উত্তেজনা আপনারা দেখেছেন, যে অস্ত্র উদ্ধার না হওয়া, এ বিষয়ে অস্থিরতা দেখেছেন। এবং ভারত তাদের দূতাবাসের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোকে ভারতে ফেরত যেতে বলেছে। অর্থাৎ সোজাসাপটা হিসাব, যে এই যে নির্বাচনজনিত যে প্রবলেম, যে সমস্যা, এই সমস্যাটা আরও তীব্রতর হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন স্থানে অ্যাকিউট সংঘর্ষ বেড়েছে, তীব্রতর বা মারাত্মক সংঘর্ষ আমরা বিভিন্ন স্থানে দেখেছি। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। মিরপুরেও সেদিন কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। একের পর এক সেই বিষয়গুলো আমরা দেখছি, আপনারাও দেখছেন। এখন ভারত তারা তাদের প্রতিনিধিদেরকে ফেরত, প্রতিনিধির যে পরিবারগুলো আছে বা রাষ্ট্রদূতের যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোকে ফেরত নিয়ে গেছে। আর একটা ইস্যু, এবার খেলাধুলা ইস্যু। খেলাধুলা ইস্যুর ক্ষেত্রে ভারত প্রথমে মুস্তাফিজুরকে বাদ, তারপরে দুই দেশের মধ্যে কথা কাটাকাটি, কথোপকথন, সিটি চালাচালি, মিডিয়ার ট্রায়াল, বিভিন্ন পলিসি বিভিন্নভাবে চলছে। এক পর্যায়ে যে সেটা আইসিসিতে যে গড়ায়, আইসিসির প্রাথমিক পর্যায়ে বোঝানোর চেষ্টা করে, ভারতও বোঝানোর চেষ্টা করে, বাংলাদেশ বুঝতে চায় না, তাদের আত্মমর্যাদা আত্মসম্মানে বেড়ে যায়। পরে আইসিসিতে ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে 14-2 ভোটে বাংলাদেশ গুহারা হেরে এখন মনে করেন খেলা থেকে ছিটকে পড়ে যাওয়ার একটা বিষয় পড়ছে। এখন খেলা থেকে শুধু যে ছিটকে পড়ে যাওয়া তা কিন্তু নয়, কারণ এটা বাংলাদেশের খেলোয়াড়দের, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটা বড় ধরনের নেগেটিভ ইফেক্ট কিন্তু পড়বে। এখন ভারতকে হুমকি ধামকি দিয়ে, তারপরে সেভেন সিস্টার্স দখল, এ কাজ সে কাজ, এইসব হুমকি ধামকি দেওয়ার ফলে ভারত কি করেছে, সীমান্তবর্তী এলাকায় পূর্ণ যুদ্ধের প্রস্তুতি, সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এমনকি বঙ্গোপসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের যে আরও 3টা পার্ট, চতুর্দিক থেকে ভারত প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো সময় একটা সার্জিক্যাল স্ট্রাইক তারা করতে পারে, বিশ্বাস নেই তাদের। কারণ তারা এখন বাংলাদেশের বাণিজ্যটাকে যেভাবে হারাচ্ছে, বা বাংলাদেশের সাথে তাদের একটা বড় ট্রেড হতো, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ তো লুজার হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন শিল্প খাত, পোশাক খাত,
বা বিভিন্ন খাতের যে পরিমাণ লুজ যে পরিমাণ ক্ষতি হচ্ছে, সেটা তো আপনি আপনারা সকলে দেখেছেন, আর ভবিষ্যতে হয়তো বা দেখবেন। অনেকগুলো সেক্টর মানে শেষের দিকে, অর্থাৎ অনেকগুলো সেক্টর ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে এই যে ধ্বংসের খাতে যে দাঁড়িয়ে আছে, তাদেরও ব্যবসা, তারা একটা ব্যবসা করলে তাদের একটা প্রফিট, তাদের একটা রিজার্ভ, তাদের একটা ডলার, এগুলো তো আয় হতো, সেগুলো থেকেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং তারাও ক্ষতিগ্রস্ত আছে। এখন তাদের মনে করেন মেজাজ মজুজ তো এমনি খারাপ থাকবে, কারণ যেখানে হাজার হাজার মেট্রিক টন লোড আনলোড হতো প্রতিনিয়ত, বাংলাদেশে আমদানি হতো, বাংলাদেশ আমদানি করতো বেনাপোল বন্দর দিয়ে শুধু, সেক্ষেত্রেও আপনার প্রবলেম হয়েছে। এরপরে আপনার যাত্রী আগে এক এক দিনে 10,000, 12,000, 15,000 পর্যন্ত যাত্রীরা শুধু বেনাপোল বন্দর দিয়েই আসা যাওয়া করতো, এখন সেটা 300-400-তে এসে পৌঁছেছে। এই যে সামগ্রিকভাবে ক্ষতি, বাংলাদেশের সাথে সবচেয়ে একটা গুড নেইবার, তাদের সাথে সবচেয়ে ভালো ব্যবসা বাণিজ্য হতো, সেই তাদের সাথেই প্রত্যেকটি সেক্টর নিয়েই ভারতের একটা ঝামেলা চলছে। সুতরাং বিষয়টা ভারতও ভালোভাবে নেয়নি, আর বাংলাদেশ বুঝে হোক না বুঝে হোক, যদিও গোলাম মোল্লা রনি বলেছেন রাজনীতি করার জন্য ভারতকে বিরোধিতা করতে হবে, কিন্তু দেশ চালাতে গেলে ভারতের দরকার। কিন্তু আমরা দেশ চালাতে ভারতের দরকার এটা স্বীকার না করার ফলস্বরূপ আমরা আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাচ্ছি, আমরা ক্ষতির দিকেই ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা। যে বুঝে সে আমার ভাই, যে বুঝে না সেও আমার ভাই, আর যে বুঝেও না বুঝার ভান করে সে হলো চুদিরি ভাই। এই এনসিপির টোকাইগুলো হচ্ছে চুদিরি ভাই। এরা সবকিছু বুঝেও না বুঝার ভান করে জামাতের সাথে জোট করে এবং নির্বাচনের মধ্যে এখন খুব স্ট্রংলি ভাবে অংশগ্রহণ করে বিএনপির বিরোধিতা করতেছে। আমি আরো অনেক মাস আগে থেকে বলছিলাম যে এই টোকাই সমন্বয়কগুলা মোটামুটি উপদেষ্টা পরিষদে বসে এবং এনসিপি নামের একটি জামাতের প্রক্সি সংগঠন খুলে মোটামুটি 1,000 কোটি টাকা কামিয়ে ফেলেছে। এখন তোমাদের আর বাংলাদেশে কাজ নাই, তোমরা পালিয়ে যাও, অন্তত গণধোলাই থেকে রক্ষা পাবা এবং পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তারা যাতে তোমাদেরকে লটকাতে না পারে সেটা থেকে তোমরা রক্ষা পাবা। এই টোকাইগুলা আমার কথা শুনে নাই, বুঝেও না বুঝার ভান করেছিল। শুধু আমার কথা না, অনেক ইউটিউবারও তাদেরকে এই পরামর্শ দিয়েছিল। এখন কি হচ্ছে, এখন তারা নির্বাচনী প্রচারণা করার জন্য যেখানেই যাচ্ছে সেখানেই তারা গণধোলাইয়ের শিকার হচ্ছে। কেউ বাদ যাচ্ছে না। সার্ভিস আলম থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে পেটলা নাহিদ বলেন, মলম হাসনাত বলেন, প্রত্যেকটা জায়গায় জনরোষের শিকার হচ্ছে। ওদেরকে গণদোলা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের গানম্যান থাকার কারণে অনেক ক্ষেত্রে পারছে না। কিন্তু গতকালকেই দেখেন এই ঢাকা 8 আসনের প্রার্থী টোকাই সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করেছে দফায় দফায়। অনেক চেষ্টা করেছে গণদোলাই দেওয়ার জন্য সাধারণ জনগণ। এভাবে করে কতদিন তারা রক্ষা পাবে? পচা ডিম মারছে তাদেরকে। কি পরিমাণ লজ্জার, কি পরিমাণ ঘৃণা করলে মানুষ তাদেরকে পচা ডিম মারে। তাদেরকে যদি জাস্ট প্রশাসন যদি বলে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, ওদের আশেপাশে কোনো গানম্যান নেই, আপনারা যা ইচ্ছা করুন, 30 সেকেন্ডের মধ্যে তাদেরকে মেরে কবরও দিয়ে দিবে সাধারণ জনগণ। এইরকম প্রচন্ড ক্ষোভ তাদের উপর আছে। কথা বুঝতে পেরেছেন? পাতানো নির্বাচন ফলে যদি বাই চান্স বিএনপি ক্ষমতায় বসে যায়, বিএনপির কর্মীদেরকে তাদের নেতারাও কন্ট্রোল করতে পারবে না, বাংলাদেশের সাধারণ জনগণকে তাদের নেতারাও কন্ট্রোল করতে পারবে না। তার সাথে যুক্ত হবে আওয়ামী লীগের কর্মীরাও। এদেরকে গর্তর ভিতর যদি এরা লুকিয়েও যায়, যদি পালাতে না পারে, সেখান থেকে বাইরে করে এনে কুত্তার মতো গণদোলাই দিয়ে শাহবাগ চত্বরে টাঙ্গিয়ে রাখবে সাধারণ জনগণ সহ, বিএনপির কর্মী এবং আওয়ামী লীগের কর্মীরা সহ। এই টোকাইগুলো বিভিন্ন সময় বক্তব্য দিত। এই 2 টাকার কাউন্সিলর মির্জা আব্বাস, তারেক রহমান লন্ডনে 17-18 বছর পালিয়েছিল, যা ইচ্ছা অপমান করার সকল অপমান করেছে। বিএনপি মুখ বুঝে সহ্য করে আছে। বিএনপি এখন যে পর্যায়ে আছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে আছে। বিএনপি চাইলে এদেরকে ডেইলি রুটিন করে মারতে পারে। বিএনপি শুধু নির্বাচনের পর ক্ষমতায় আসার জন্য বসে আছে, এরপরে কিন্তু এদেরকে রুটিন করে মারবে। আমি আওয়ামী লীগের কথা বাদ দিলাম, কারণ আওয়ামী লীগ এখন রাজপথের রাজনীতি থেকে বাহিরে আছে। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগ কি করবে না করবে সেটা তো সময় বলে দিবে। এখন বিএনপি কি করবে সেটাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এর আগে একটা ভিডিও করে বলে দিয়েছি। বিএনপিকে এখন যেমন ভদ্র দেখছেন,
তারেক জিয়ার বক্তব্য দেখে মনে হচ্ছে তারেক জিয়া চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন ভদ্র দেখছেন, 12ই ফেব্রুয়ারির পরে তারেক জিয়ার আসল রূপ আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন, এবং বিএনপির সাধারণ কর্মীরা কত পরিমাণ ভয়াবহ হতে পারে সেটা আপনারা দেখতে পাবেন। আওয়ামী লীগের কর্মীদের উপর স্টিমরোলার চালাবে সেটা পরের বিষয়, আওয়ামী লীগ তো এমনি কোণঠাসা। এখন জামাত শিবির এবং এই এনসিপি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, তারা যেভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তাদের কি অবস্থা করে বিএনপির সাধারণ কর্মীরা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি লিখে দিলাম, কুত্তার মতো নির্বাচনের পরবর্তী সময় 1 থেকে 2 মাসের ভিতর এনসিপি কে মেরে মেরে বিলীন করে দিবে। এনসিপি বলতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। আমি এই বিষয় নিয়েও কিন্তু একটি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম। এখনো আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এর থেকে বত্তর হাল করবে এই এনসিপির টোকাইগুলাকে। এখন তো পচা ডিম মারছে, কথা বুঝেন নাই? তাদেরকে এমন ভাবে মারবে তাদের দেহ পর্যন্ত পচাই ফেলবে, এই পরিস্থিতি করবে। কথা বুঝতে পেরেছেন? কিছু অংশ পালিয়ে যাবে, কিছু অংশ বাংলাদেশে থেকে যাবে। যারাই থেকে যাবে তাদের অবস্থা তেরপাল বানায় ফেলবে। সে কারণে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই নাহিদ ইসলাম ডমিনিকায় নাগরিকত্ব কিনে ফেলেছে 2 কোটি টাকা দিয়ে, এবং অনেকেই বারবাডোসে নাগরিকত্ব কেনার চেষ্টা করছে, তাও 2 কোটি টাকা দিয়ে বাংলাদেশ সমান। এই পরিস্থিতি চলতেছে। তারা আগে ভাগে বিভিন্ন দেশের মধ্যে নাগরিকত্ব কিনে ফেলছে। এটা আমি আপনাদেরকে অনেক আগে প্রমাণ সহ আলোচনা করেছিলাম। কারণ তারা ভালো করেই জানে নির্বাচনে তারা জয়লাভ করতে না পারলে বা একটা ভালো অবস্থা না থাকলে তাদের কি অবস্থা হবে। সেই কারণে তারা এখন ডক্টর ইউনূসকে আঘাত করার চেষ্টা করছে। জামাত এবং এনসিপি এবং অন্যান্য দল মিলে যেভাবে হোক একটা ভালো পর্যায়ে আসতে হবে, অন্তত 100 থেকে একটা 120 আসন জিততে হবে। তা না হলে নির্বাচন বানচাল করে ফেলতে হবে। আর যদি তা না হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। যদি হ্যাঁ জয়যুক্ত করতে পারে, তাহলে বিএনপি কে সরকার গঠন করতে কোনোভাবেই দিবে না। দরকার আরো এরপরে 6 মাস যুদ্ধ করবে তারা, যাতে সরকার গঠন করতে না পারে। ওই হ্যাঁ জয়যুক্ত করতে পারলে তারা একটি বিপ্লবী সরকারের দিকে চলে যাবে। তখন বিএনপি কেও বলবে, আপনারা আমাদের এই বিপ্লবী সরকারের অংশ হিসেবে থাকেন, 50% ক্ষমতার ভাগিদার থাকবেন, আপনারা একা সরকার গঠন করতে পারবেন না। তারা সেই প্ল্যান নিয়ে আগাচ্ছে। তারা কয় আসন জিতলো না জিতলো সেটার থেকে তারা হ্যাঁ ভোটের দিকে ফোকাস দিচ্ছে। কারণ তারা ভালো করেই জানে বাই চান্স বিএনপি ক্ষমতায় চলে আসলে আমাদের কি পরিস্থিতি হবে। তারা সে কারণে সেকেন্ড অপশনও রেখেছে, যদি বিএনপি ক্ষমতায় চলেও আসে আমাদের 1 সপ্তাহ বা 2-3 দিনের মধ্যে বিদেশ পালিয়ে যেতে হবে, আমরা সে কারণে নাগরিকত্ব কিনে রাখি। কেউ বারবাডোসে পালাবে, কেউ ডোমিনিকা পালাবে, কেউ সাউথ আফ্রিকা পালাবে, কেউ অস্ট্রেলিয়া পালাবে। এই হচ্ছে যে তাদের বাস্তব পরিস্থিতি। কেউ গণদোলাই থেকে রক্ষা পাবেন না। আমি এটা অনেক আগেও বলেছিলাম, নির্বাচন হওয়ার যখন তফসিল ঘোষণা হবে তার আগে থেকেই, যে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরে তাদের কি অবস্থা হয় দেখেন। এদিকে হাদি মারা গিয়েছে, প্রত্যেকটা জায়গায় সমন্বয়করা গণদোলাই খাচ্ছে, এবং এখনো গানম্যান দেওয়ার পরও পচা ডিম খাচ্ছে। বিভিন্ন জায়গায় গণদোলা দেওয়ার চেষ্টা করছে সাধারণ জনগণ। তার মানে কি পরিস্থিতি চিন্তা করুন। যদি গানম্যান না থাকতো, তাদের আশেপাশে কোনো বডিগার্ড না থাকতো, তাহলে তো তারা নির্বাচনে প্রচারণার আগে গণদোলায় খেয়ে মরে যেত। আমি আপনাদেরকে বলেছিলাম না তখনও হেসে হেসে, যে দেখবেন একটু এনসিপি গুলোর এমন পরিস্থিতি হবে, নির্বাচনের প্রচারণা করতে যাবে, ওখানে তারা গণদোলায় খেয়ে 2-3 মাস হসপিটালে থাকবে। তারা কি নির্বাচনে জিতবে? এখনো কিন্তু সেই পরিস্থিতি হয়ে গিয়েছে। হয়তো এখনো কেউ হসপিটালে যায়নি, কিন্তু যে হসপিটালে যাবে না নির্বাচন আগ মুহূর্তে, সেটাও কিভাবে বললেন। যতই নির্বাচন কাছাকাছি ঘনিয়ে আসবে, ততই উত্তেজনা তৈরি হবে, ততই জনরোষের তৈরি হবে, এবং ততই বিএনপির প্রার্থীরা উচ্ছৃঙ্খল করা শুরু করে দিবে। তখনই দেখবেন ভয়াবহ পরিস্থিতি হবে টোকাই সমন্বয়গুলোর সাথে, এবং জামাত ইসলামের অনেক প্রার্থীর সাথে, বিএনপিরও অনেক প্রার্থীর সাথে। এগুলা ঘটবে কারণ মামুরা ভাগিনারা নির্বাচন করে বাংলাদেশে কোনো কিছু ভালো কিছু বয়ে আনতে পারবে না। তারা নিজেরা ক্ষমতার শিকড়ে বসার জন্য তারা নিজেরাই একজনের মাথা ফাটাবে। এটাই আগামীতে ঘটবে। কারণ সাধারণ জনগণ এই নির্বাচনের ফলে কিছুই পাবে না, বরং সাধারণ জনগণ এখন হতাশাগ্রস্ত। বাংলাদেশের মানুষ আরো হতাশাগ্রস্ত হয়ে যাবে এই নির্বাচনের ফলে। কারণ এই নির্বাচন একেবারেই সাজানো এবং পাতানো। শেখ হাসিনার আমলে যেমন সাজানো নির্বাচন ছিল, তার থেকেও খারাপ অবস্থা এই নির্বাচনের। কারণ শেখ হাসিনা তো অন্তত বিএনপি এবং জামাতকে বাধা দেয়নি নির্বাচনে আসতে, বা নিষিদ্ধ করে নাই। এটা তো ডাইরেক্ট আওয়ামী লীগের মতো বড় সংগঠনকে নির্বাচনে আসতে বাধা দিচ্ছে, নিষিদ্ধ করে রেখেছে। তারা মামুরা ভাগিনারা নির্বাচন করছে, আবার নিজেরা মারামারি করছে। এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে। তাই আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি এই মামু ভাগিনা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, নাকি ঘরে থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন? কারণ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, কোনো কিছুই আপনাদের আশা পূরণ হবে না, বরং আপনারা জীবন রিস্কে থাকবেন। তারা নিজেরা ক্ষমতার জন্য মারামারি করবে, মামুরা ভাগনারা, আপনারা পরে দিয়ে ক্ষতির শিকার হবেন। তাই সকলেই ভোট কেন্দ্রে না গিয়ে বাসায় থাকেন, সেটাই আপনাদের ফ্যামিলির জন্য মঙ্গলজনক। কারণ আমার ফ্যামিলিরও কেউ ভোট কেন্দ্রে যাবে না, এবং আমি যাদের সাথে কথা বলি বিএনপি সমর্থিত অনেকেই বলে কেউ ভোট কেন্দ্রে যাবে না। কারণ তারা জীবনে রিস্ক নিবে কেন? কারণ বিএনপি অটোমেটিক্যালি ভাবে ক্ষমতায় আসবে, কারণ আওয়ামী লীগ নির্বাচনে নাই, তাদের ভোট
দিলেও কি না দিলেও কি, তারা এটা মনে করছে। তাই দেখবেন যে 10 থেকে 15% বেশি আমার থেকে মনে হয় না সত্যিকারের ভোট কাস্ট হবে। যদি বেশি দেখানো হয় তাহলে মনে করবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এগুলা বেশি দেখানো হচ্ছে বহির্বিশ্বকে বোঝানোর জন্য, যে দেশে দেখেন একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। ওই সকল বিষয় যদি হয় মনে করবেন সকল কিছুই সাজানো এবং ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।